এবার বিয়ের পিঁড়িতে বসলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। গাজীপুরের রাজেন্দ্র রিসর্টে শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়েছে তার। বিয়ে করেছে W2 বয় সার্জিস। তো স্বাভাবিকভাবে সার্জিসের স্ত্রীর ছবিটা দেখার জন্য জনমনে খুবই কৌতূহল আছে। তো ইতিমধ্যে আপনারা একটা ছবি দেখেছেন, সাদা নিকাব পরা একটা ছবি, খুবই ধূসর, তবে ছবি তোলার অনুমতি ছিল না। এরপরও কোন ফাঁকি দিয়া পোংটা পোলাপেন থাকে না, ছবি একটা তুলছে, তো সেখানে শুধু তার চোখ দেখা যাচ্ছে। তো এরপরে ফেসবুকে অনেকগুলো ছবি, ফেক ছবি চলে আসছে যে এটাই সার্জিসের বউ। তবে আমরা আপনাদেরকে প্রকৃত তথ্য দিচ্ছি, সার্জিসের স্ত্রীকে কেনই বা তার ছবি মিডিয়াতে আসে না। তবে বাংলাদেশের কোনো একটা বিষয় আছে, যে বললাম না, আমি আরেকটা ভিডিওতে বলছিলাম, একজন মানুষ যদি একটু কথায় কথা আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, হ্যাঁ, তো মনে করে এই লোকটা হয়তো জামাতি অথবা চরমোনাই অথবা ধরেন হেফাজতে ইসলাম, মানে আমরা ভাই ভাই নিছি, আমরা যারা নর্মাল ফ্যামিলির মানুষ আছি, আমরা কোনো ইসলামিক আদব কায়দা করবো না। কারো একটা বাচ্চা যদি হাফেজ হয়, কোনো একজন বোন যদি নিকাব করে, পর্দা করে, তো আমরা ভাই ভাই নিচ্ছে যেটা জামাতের মাইয়া নয়তো শিবির কর্মীর বোন, মানে এরকম একটা ট্যাগ, বা ইমাম সাহেবের মেয়ে, এটা কিন্তু আমাদের মধ্যে আছে। কিন্তু ঘটনাটা ব্যতিক্রম। সোশ্যাল মিডিয়াতে এক ধরনের শোরগোল পাকাই গেছে যে সার্জিসের যিনি শ্বশুর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, কিন্তু তো তিনি জামাতের কর্মী বা জামাতের একজন বড় নেতা। এবার এই ছাত্র নেতার বিয়ের খবরে ফেসবুকে পোস্ট করেছেন ওপার বাংলার আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। কিন্তু সার্জিসকে নিয়ে কি লিখেছেন সেই পোস্টে? এবার সমন্বয়ক সার্জিস আলমের বিয়ে উপলক্ষে একদিনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারতের রিপাবলিক বাংলা টিভির উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিয়ের উপহার হিসেবে তিনি এই ঘোষণা দেন। একই সাথে তিনি বলেন, থাকবে না মোহাম্মদ সার্জিস আলম আর আবু লেহা থাকবে না। রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি আর ছাত্র সমন্বয়করা তো মুখোমুখি, তারা একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করছে। অন্তত বিএনপি না মনে করলেও ছাত্র সমন্বয়করা বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করছে, এটা তো দৃশ্যমান। এবং এই বিরোধের যে মাত্রা, সেটি আরো প্রকট হবে অনেকের ধারণা। কিন্তু আমি যদি বলি, ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যে রাজকীয় দলটি আসতে যাচ্ছে, সেটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে। নির্বাচনে বিএনপি দলীয় জোটে এই ছাত্র সমন্বয়কদের দল থাকবে, ছাত্র সমন্বয়কদের বিশেষ কয়েকটি আসন ছেড়ে দেওয়া হবে। খুব কি অবাস্তব কিছু আমরা কল্পনা করছি, এমনটা মনে হচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ছাত্র সমন্বয়ক সার্জিসের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলকালাম কাণ্ড, সার্জিসের বিয়ে নিয়ে ময়ূখ রঞ্জনের যুদ্ধবিরতির বার্তা এবং বিএনপির সাথে ছাত্রদের রাজনৈতিক জোট গঠন নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন, সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে বিস্তারিত খবরগুলো দেখে আসি। বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। গাজীপুরের রাজেন্দ্র রিসর্টে শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়েছে তার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সার্জিসের সাথে একটি ছবি শেয়ার করে তার বিয়ের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ক্যাপশনে লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। ওই ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং সার্জিসকে দেখা যায়। বর বেশে সার্জিসকে দেখা যায় সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরা। জানা গেছে সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার 2 নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। পেশাগত কারণে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও 2 ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্র জানিয়েছে, শুক্রবার আসরের নামাজের পর গাজীপুরের রাজেন্দ্র রিসর্টে পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। বর্তমানে পরিবার সহ ওই রিসর্টেই অবস্থান করছেন তারা। সার্জিস আলমের সহধর্মিনীর নাম হাফেজা রাইতা, তবে তার ছবি প্রকাশ করা হয়নি। 2 ভাই এবং 1 বোনের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা, সব সময় পর্দা করে চলেন বলে জানা গেছে। সার্জিস আলম 2 জুলাই 1998 সালে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আখতারুজ্জামান সাজু ও মা বাকিরা বেগম। 2 ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড়, তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব। সার্জিস আলম ঢাকার BAF শাহীন কলেজ থেকে HSC এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর 21 হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন।
তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন সার্জিস আলম। বিয়ে করেছে দ্য ব্লুটুথ বয় সার্জিস। তো স্বাভাবিকভাবে সার্জিসের স্ত্রীর ছবিটা দেখার জন্য জনমনে খুবই কৌতূহল আছে। তো ইতিমধ্যে আপনারা একটা ছবি দেখেছেন, সাদা নিকাব পরা একটা ছবি, খুবই ধূসর, তবে ছবি তোলার অনুমতি ছিল না। এরপরও কোন ফাঁকি দিয়া পোংটা পোলাপেন থাকে না, ছবি একটা তুলছে, তো সেখানে শুধু তার চোখ দেখা যাচ্ছে। তো এরপরে ফেসবুকে অনেকগুলো ছবি, ফেক ছবি চলে আসছে যে এটাই সার্জিসের বউ। তবে আমরা আপনাদেরকে প্রকৃত তথ্য দিচ্ছি, সার্জিসের স্ত্রীকে কেনই বা তার ছবি মিডিয়াতে আসে নাই। তবে বাংলাদেশের মনে একটা বিষয় আছে, যে বললাম না, আমি আরেকটা ভিডিওতে বলছিলাম, একজন মানুষ যদি একটু কথায় কথা আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, হ্যাঁ, তো মনে করে এই লোকটা হয়তো জামাতি অথবা চরমোনাই অথবা ধরেন হেফাজতে ইসলাম, মানে আমরা ভাই ভাই নিছি, আমরা যারা নর্মাল ফ্যামিলির মানুষ আছি, আমরা কোনো ইসলামিক আদব কায়দা করবো না। কারো একটা বাচ্চা যদি হাফেজ হয়, কোনো একজন বোন যদি নিকাব করে, পর্দা করে, তো আমরা ভাই ভাই নিচ্ছে যেটা জামাতের মাইয়া নয়তো শিবির কর্মীর বোন, মানে এরকম একটা ট্যাগ, বা ইমাম সাহেবের মেয়ে, এটা কিন্তু আমাদের মধ্যে আছে। কিন্তু ঘটনাটা ব্যতিক্রম। সোশ্যাল মিডিয়াতে এক ধরনের শোরগোল পাকাই গেছে যে সার্জিসের যিনি শ্বশুর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, কিন্তু তো তিনি জামাতের কর্মী বা জামাতের একজন বড় নেতা, গুপ্ত নেতা। দীর্ঘদিন সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তার পরিচয় প্রকাশ হয়নি। আবার কেউ কেউ বলছেন যে না, তিনি জামাতের নেতা না, তিনি এমনিতে একজন ধার্মিক মানুষ। তো আমি যতটুকু তথ্যপত্র ঘাটছি, সেখানে জামাতের নেতা বলতে আসলে কোনো শব্দ আমরা খুঁজে পাই নাই। তবে সার্জিস সবসময় পাঞ্জাবি পরে, আবার সার্জের স্ত্রী মাশাআল্লাহ একজন কোরআনে হাফেজা, আবার মানে এই সকল কিছু মিলেয়া অনেকের কাছে মনে হচ্ছে যে হয়তো জামাতের কোনো নেতার কন্যাকে বিয়ে করেছেন সার্জিস। আসুন দেখি সার্জিসের শ্বশুরবাড়ির বা স্ত্রীর আসল পরিচয় কি আসছে। সার্জিসের শ্বশুরবাড়ি হচ্ছে আপনার বরগুনা জেলার সদর উপজেলার ২ নং গৌরীচান্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। সার্জিসের শ্বশুর হচ্ছেন ব্যারিস্টার লুৎফুর রহমান। তো তিনি আপনার কি বলে যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সম্ভবত সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, এরপর ওনার সম্পর্কে যতটুকু তথ্য আমরা পাচ্ছি, তিনি আপনার পেশাগত কারণে ঢাকাতেই থাকেন। আর ওনার মেয়ে এবং 2 ছেলে, মানে সার্জিসের স্ত্রী একটাই কন্যা আপনার এই লুৎফুর রহমান সাহেবের, আর বাসা হচ্ছে রাজধানীর শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। আর সার্জিসের স্ত্রীর নাম হচ্ছে শারমিন আক্তার রাইতা। তিনি একজন পবিত্র কোরআনের হাফেজ। 1 বোন এবং 2 ভাইয়ের মধ্যে হাফেজা রাইতা সবার বড়। সবসময় তিনি পর্দা মেনে চলেন, যার কারণে তার ছবি বা পরিচয় প্রকাশ করা হয়নি। বুঝাতে পারছি যে একজন মানুষ একটু কি বলা হয়, যে একটু বোরকা পরলো অথবা নামাজ রোজা করলো, হাতের মধ্যে গ্লাভস পরলো, পায়ে মোজা পরলো, শুধু চোখ দেখায় হাঁটে, তা আমরা ভাই ভাই নেই যে ভাই এগুলা স্পেশাল কোনো ধার্মিক এডিশন অথবা ইমাম সাহেবের মেয়ে। এটার মেইন সমস্যাটা হচ্ছে আমরা জিনিসগুলোকে স্পেসিফিকেশন করে ফেলছি। কেউ যদি হঠাৎ করে জয় বাংলা বলে, এই আওয়ামী লীগ, বাংলাদেশ জিন্দাবাদ বলে বিএনপি, নারাই তাকবীর আল্লাহু আকবার বললে, এটা তো ভাই কিছু জিনিস তো এই দেশের ট্রেডিশনাল ইস্যু আছে, তাই না? জাতি মানতে নারাজ, আপনারা নগদে যেই সরকার ক্ষমতায়, এর বিপরীত সরকারের কোনো স্লোগান যদি আপনার মুখ দিয়ে বের হয়, যেমন ধরেন এখন কেউ জয় বাংলা বললে কোনো কথা নেই, তারা ধৈরা ধোলাই দিয়া নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ বলে আপনারা চালান করে দিবে। 6 মাস আগে নারাই তাকবীর আল্লাহু আকবার বলে যদি কোনো দাড়ি টিপলা ব্যক্তি আওয়াজ তুলছে, নিষিদ্ধ সংগঠন শিবির বলে তারা চালান করে দিছে। তো এখন সার্জিস যারা বিয়ে করছে, তিনি একজন কোরআনে হাফেজা, সম্মানিতা ব্যক্তি। অবশ্যই বাবা মেয়েকে দ্বীনি শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা একটা ক্যালকুলেশন খুঁজতে চাচ্ছি। কারণ কি, সার্জিসের মুখ দিয়ে শিবির সম্পর্কে প্রশংসা আসে, সার্জিস তারা জামাত সম্পর্কে কোনো নেগেটিভিটি করে না, জামাত আবার বৈষম্যবিরোধী আন্দোলনের সকল কাজে সাপোর্ট করে যায়। তো সেইখান থেকে মানে বিএনপিপন্থী নেতাকর্মীরা যারা আছেন, আওয়ামীপন্থী নেতাকর্মীরা যারা আছেন, তারা 2+2 = 4 ক্যালকুলেশন মেলানোর জন্য ভাবছেন যে জামাতের কোনো নেতার মেয়েকে বিয়ে করছেন সার্জিস। তো ব্যারিস্টার লুৎফুর রহমান সাহেবের এ পর্যন্ত কোনো পলিটিক্যাল পরিচয় সামনে আসে নাই, তবে ভবিষ্যতে আসলে হয়তো বোঝা যাবে। বাট যতটুকু বুঝলাম যে না, শর্টকাটে এরকম কিছুই না। তো যাই হোক, বেস্ট অফ লাক সার্জিসের জন্য, দিলাম দোয়া করে। হ্যাঁ, এবার সমন্বয়ক সার্জিস আলমের বিয়ে উপলক্ষে একদিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে ভারতের রিপাবলিক বাংলা টিভির উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিয়ের উপহার হিসেবে তিনি এই ঘোষণা দেন। একই সাথে তিনি বলেন, থাকবে না মোহাম্মদ সার্জিস আলম আর আবুয়া থাকবে না। সার্জিসের বিয়ের শুভেচ্ছা বার্তা হিসেবে ওই পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ আরো লিখেন, লড়াই চলতে থাকবে, তবে আজ যুদ্ধবিরতি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক সুবক্তা ছোট ভাই সার্জিস আলমকে বৈবাহিক জীবনের অনেক শুভেচ্ছা জানাই ভারত থেকে, ভালোবাসা। এর আগে গতকাল শুক্রবার ফেসবুকে এক পোস্টে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমের বিয়ের তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জানা গেছে, সার্জিসের শ্বশুরের নাম লুৎফুর রহমান। তিনি একজন আইনজীবী।
তার বাড়ি বরগুনা সদর উপজেলার 2 নম্বর গরুচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। তিনি স্ত্রী, মেয়ে ও 2 ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুরে বসবাস করেন। জানা গেছে, গাজীপুর রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসর নামাজের পর পারিবারিকভাবে তাদের বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এক বোন ও 2 ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি কোরআনে হাফেজা, তবে পরিবারের পক্ষ থেকে তার নাম জানানো হয়নি। সার্জিসের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি আর ছাত্র সমন্বয়করা তো মুখোমুখি, তারা একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করছে। অন্তত বিএনপি না মনে করলেও ছাত্র সমন্বয়করা বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করছে, এটা তো দৃশ্যমান। এবং এই বিরোধের যে মাত্রা সেটি আরো প্রকট হবে অনেকের ধারণা। কিন্তু আমি যদি বলি, ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যে রাজকীয় দলটি আসতে যাচ্ছে সেটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে। নির্বাচনে বিএনপি দলীয় জোটে এই ছাত্র সমন্বয়কদের দল থাকবে, ছাত্র সমন্বয়কদের বিশেষ কয়েকটি আসন ছেড়ে দেওয়া হবে। খুব কি অবাস্তব কিছু আমরা কল্পনা করছি এমনটা মনে হচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে শেষ বলে কিছু নেই, এটা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। একটু সমীকরণগুলো মেলানোর চেষ্টা করি। জামায়াতের প্রচ্ছন্ন প্রভাব ছাত্র সমন্বয়কদের উপর প্রথম থেকে রয়েছে, এটা তো আমরা সবাই জানি। এবং গণঅভ্যুত্থানের ছাত্র শিবিরের নেতারা কিভাবে সমন্বয়কদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে, কিংবা এখনও ছাত্র সমন্বয়কদের বিভিন্ন কর্মসূচিতে জামাত শিবিরের নেতাকর্মীরা কীভাবে উপস্থিত থাকে, তাদের জনবল দেওয়া হয়, সেটিও আমরা জানি। ছাত্র সমন্বয়করা প্রকাশ্যে জামাতের কোনো ধরনের বিরোধিতা করছে না, বরং জামাতের পক্ষ অবলম্বন করছে, এমনকি ৭১ ইস্যুতে। আর জামাত শিবির তো ছাত্র সমন্বয়কদের সমালোচনা করছেই না, যদিও একবারের জন্য অতি সম্প্রতি একটু ছন্দপতন ঘটেছে। সেটি হচ্ছে একদিন আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আওয়ামী লীগ এবং জামাত দিল্লির এক্সটেনশন। হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন? এটি কি তাদের মধ্যে নতুন কোনো বিরোধ শুরু হয়েছে সেই জায়গা থেকে, নাকি এগুলো নাটকের একটি অংশ? হতে পারে নাটক, অস্বাভাবিক কিছু নয়, আমরা তো নাটক দেখে দেখে অভ্যস্ত রাজনীতিতে। যেহেতু বিরোধ যদি সত্যিই শুরু হয়ে থাকে, এর সঙ্গে আসিফ নজরুলের একটি কথা মনে করিয়ে দিতে চাই। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে বিএনপির সঙ্গে ছাত্রদের বৃহত্তর নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে। বিষয়টি তিনি নিজ থেকে উত্থাপন করেছেন। এটা কিন্তু কারো প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেননি, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন এবং প্রকাশ্যে সাংবাদিকদের সাংবাদিকদের সামনে প্রসঙ্গক্রমে বলেছেন। আবার ছাত্র সমন্বয়কদের বিএনপি প্রতিদ্বন্দ্বী মনে না করলেও তাদের পথের কাঁটা তো অন্তত মনে করছেন, নির্বাচনের পথের কাঁটা। সেই জায়গা থেকে ছাত্র সমন্বয়কদের নতুন দলকে বিএনপি কিন্তু সন্দেহের বাইরে রাখছে না। এখন এই মুহূর্তে যে কথাটি বলবে, এটি শুনে অনেকের কাছে একেবারে ফালতু মনে হতে পারে যে এটি আবার কি বলছি, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্য আমার সাথে যখন ওয়ান টু ওয়ান কথা হয়েছে, তারা কিন্তু এই হিসেবটি মাথায় রাখছে যে ছাত্র সমন্বয়কদের দল আওয়ামী লীগের সঙ্গেও যেতে পারে, অস্বাভাবিক কিছু নয়। সেটি মাথায় রেখে বিএনপি তার সব হিসেব নিকেশ মানে সামনে এগুলোর পথে এসব হিসেব নিকেশও তারা রাখছে। ছাত্র নেতৃত্বাধীন যে দল, এটা নিয়ে বিএনপির সংশয় তো রয়েছেই। তারা আগামী নির্বাচনকে সামনে রেখে কোন দিকে এগোতে চাইছে, এই সরকারকে দীর্ঘদিন রাখতে চাইছে কিনা, কিংবা রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা পেয়ে তারা কতটুকু ফুলে ফেপে উঠতে পারে। এদিক থেকে আরও একটি হুঙ্কার দিয়ে রেখেছেন জাতীয় নাগরিক কমিটি নাসিরউদ্দিন পাটোয়ারি, যার কথা বলছিলাম। ওই একই টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, বিএনপি যদি জুলাই ঘোষণাপত্রের সঙ্গে একমত পোষণ না করে, তাহলে প্রয়োজনে বর্তমান সরকার কন্টিনিউ করবে, অর্থাৎ আরও কতদিনের জন্য কন্টিনিউ করবে বা কত দীর্ঘ বছর থাকবে, সেই জায়গা থেকে তিনি একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। যদিও ইঙ্গিত দিলেই তো সব আমরা বাস্তবতা মেনে নেব তা তো না, তবে দিয়েছেন তো একটা হুঁশিয়ারি, একটা হুঙ্কার তো দিয়েছেন। এদিকে জামাত সংশ্লিষ্ট অনেকে মনে করছেন বিএনপি তাদেরকে বিরোধী দল হিসেবে চায় না। ৭১ প্রশ্নে যেহেতু জামাত তাদের নিজেদের অবস্থান এখন স্পষ্ট করেনি, ৭১ প্রশ্নে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তারা দফায় দফায় জামাতকে আক্রমণ করছেন এবং তাদের মধ্যকার দূরত্ব গভীর থেকে আরো গভীরতর হচ্ছে। সেই জায়গা থেকে আবার বিএনপির প্রতি অনেক ধরনের অবিশ্বাস জন্মেছে জামাতের মধ্যে, এবং তারা মনে করছে যে বিরোধী দল হিসেবে জামাতকে হয়তো চাইবে না। তাহলে বিএনপি এখন বিরোধী দল কাকে করবে? আমরা এই কথাগুলো এই কারণে বলছি, মোটামুটি এই মুহূর্তে বা 6 মাস 1 বছরের মধ্যে নির্বাচন হলে মোটামুটি এটুকু তো নিশ্চিত যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। তাহলে বিরোধী দল কাকে করবে?
সবই তো হিসাবের খেলা এবং আগাম নির্বাচনী খেলা। নির্বাচনটা হয়তো এখনো কতটুকু সুষ্ঠু হবে, সুন্দর হবে, বস্তুনিষ্ঠ হবে, নিরপেক্ষ হবে আমরা কেউ জানি না। তারপরও যতই নিরপেক্ষ হোক ভিতরে খেলা চলবেই, এটা তো আমাদের অভিজ্ঞতা বলে। সেই জায়গা থেকে আমি কিন্তু গত 2-3 দিন আগে একটি কন্টেন্টে আপনাদের বলেছিলাম যে বিএনপি নেতা তারেক রহমানের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 50, জামাত 50 আর বিএনপি 200 আসন এরকম একটু ভাগাভাগি প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেটি প্রত্যাখ্যান করেছেন তারেক রহমান। আমি আমার জায়গা থেকে বলছি, আমি ভেতরে যে খবরটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এখনো বলছি। তো তারেক রহমান সেটি উড়িয়ে দিলেও আবার যে সেটি নিয়ে বসা হবে না, ভাবনা চিন্তা হবে না, সেটির কোনো নিশ্চয়তা নেই। হতেও পারে নতুন আঙ্গিকের চিন্তাভাবনার। সেই জায়গা থেকে বলছি যে ছাত্র সমন্বয়করা যে দল নিয়ে আসছে সেই দল যদি বিএনপির সঙ্গে জোট বাঁধে অবাক হওয়ার কিছু থাকবে না, যদি আসন ছেড়ে দেয় অবাক হওয়ার কিছু থাকবে না। এবং অনেকে বলছেন, এটা তো সত্য কথা, যে ছাত্র সমন্বয়কদের কেউ কোনো আসনে যদি 300 আসনে প্রার্থীও দেয়, প্রার্থী পাওয়া গেলেও কেউ জিততে পারবে না, প্রশ্নে ওঠে না। সেক্ষেত্রে অনেকে আবার এই যুক্তি দেওয়ার চেষ্টা করছেন বিএনপিকে যে যেহেতু ছাত্র সমন্বয়কদের মধ্যে একটি অমিত সম্ভাবনা রয়েছে, তাদেরকে কাজে লাগানো দরকার এবং তাদের সঙ্গে বিরোধ চূড়ান্ত পর্যায়ে নিয়ে যে বিএনপি যদি ক্ষমতায় আসেও তারা শান্তিতে থাকতে পারবে না। প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বে দেওয়া হোক, মন্তব্য জামায়াতে ইসলামের। নির্বাচনের আগে জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যার বিচার দাবি করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, বিগত সময়ে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে, প্রয়োজনে নির্বাচন আরও বিলম্বে দেওয়া হোক। শনিবার সকালে সুনামগঞ্জ সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা অতীত নিয়ে কামড়াকামড়ি চাই না, তবে যারা গণহত্যা, ছাত্র হত্যা, গুম করেছে তাদের বিচার অবশ্যই অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করতে হবে। প্রতিশোধের জন্য নয়, মানব সমাজকে কলঙ্কমুক্ত করতেই তাদের বিচার করতে হবে। কিছুদিন আগেও আমাদের নেতাকর্মীরা বিভিন্ন ধর্মের মানুষকে পাহারা দিয়েছেন। নেতাকর্মীদের কেউ কখনো কোনো ধর্মের মানুষের ওপর মন্দির, গির্জা, প্যাগোডায় আঘাত করেনি। আমাদের নেতাকর্মীরা 5 আগস্টের পর থেকে টানা 15 দিন স্বেচ্ছাসেবক হিসেবে পাহারা দিয়েছে। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি আমরা। জামায়াতের নেতাকর্মীরা সৎ ও আদর্শিক উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা কোনো জলমহল, বালুমহল, ফুটপাত, বাস স্টেশন দখল করেনি। আমাদের নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত না, নেতারা মামলা বাণিজ্যের সঙ্গেও জড়িত না। তবে কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের রাজাকার বেশি ইঙ্গিত করে তিনি বলেন, গত জালেম সরকার সারা দেশে 10,000 রাজাকারের তালিকা তৈরি করেছে। সেই তালিকায় 80% লোকই ছিল আওয়ামী লীগের। তারাই অপকর্ম করেছে। তারা আমাদের কথায় কথায় বলতো অমুক দেশে তমুক দেশে যাওয়ার জন্য। এখন তারাই বিনা পাসপোর্টে, বিনা টিকিটে, বিনা ভিসায় পালিয়ে গেছে। দেশবাসীর কাছে সমর্থন চেয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারলে সুনামগঞ্জকে উন্নয়নের চূড়ায় পৌঁছে দেব। এই জেলা সম্পদ ও সম্ভাবনা আছে। যদি আমরা ক্ষমতায় যেতে নাও পারি তাহলে দাবি আদায়ের জন্য আপনাদের সঙ্গে আন্দোলন করে দাবি আদায় করব উন্নয়নের জন্য। আমরা ক্ষমতায় গেলে শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেব, তবে আমাদের শিক্ষা হবে কর্মমুখী শিক্ষা, যাতে পড়াশোনা করার সঙ্গে সঙ্গেই তারা কাজে লাগাতে পারে। তিনি বলেন, 250 বছর আগে ব্রিটিশ, পর্তুগিজ, মোগলরা আমাদের দেশে কাজ করতে আসতো, কিন্তু এখন আমাদের মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। মেধা সঞ্চয় করে তারা আর ফিরছে না। তবে সেই দেশ এখনো গড়া সম্ভব যদি আমাদের নেতৃত্ব দেশপ্রেমিক হয়। আমাদের জাতীয় নেতৃত্ব ধোঁকাবাজির রাজনীতি থেকে বেরিয়ে এলেই এটা সম্ভব।